আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষায় ভূমিকা রাখতে নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান তিনি। এবারে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর, সই হতে পারে 14টি চুক্তি ও সমঝোতা স্মারক। এবারে জানাবো এবার ঈদের নামাজে ইমামকে বেয়াদব বললেন মিনু। ঈদের নামাজে মোনাজাত নিয়ে বিরক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সোমবার সকালে রাজশাহীর হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুককে বেয়াদব বলেন তিনি। এদিকে বন্যায় দিশেহারা মৌলভীবাজার, রাজনগরে 1.5 লাখ মানুষ। এবারে থাকছে 9 অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস। দেশের 4টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ছিল গতকাল বুধবার, কিন্তু 2টি বিভাগে ভারী বর্ষণের কারণে ভূমিধসের শঙ্কা। আজ বৃহস্পতিবার ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার রাফার আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। যুদ্ধবিমান এবং ড্রোনের সহযোগিতায় গাজা উপত্যকা রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 8 জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশ রক্ষার আহ্বান খালেদা জিয়ার। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষার ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায় খালেদা জিয়া সিনিয়র নেতাদের ধৈর্যের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে ঈদের রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান। এ সময় নেতারা খালেদা জিয়ার কুশলাদি জানতে চেয়ে নিজ নিজ পরিবারের কথা তাকে জানান। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোশাররফ হোসেন বলেন, আমরা প্রত্যেক ঈদে নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এখানে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতে আসি না, আমাদের নেত্রীও করেন না, আজকেও তাই হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি, এ নিয়েও আমাদের কষ্টে আছি। এ ব্যাপারে দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। চেয়ারপারসন সহ দলীয় নেতাকর্মী সহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন ডক্টর মোশাররফ। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক সহ সর্বক্ষেত্রে উন্নতি হয়, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্যে ঈদ এবং জীবনযাপন করতে পারে, এজন্য খালেদা জিয়া দোয়া করেছেন। স্থায়ী কমিটির সদস্যদের পর দলের সিনিয়র 9 নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুক্তিযোদ্ধা নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা দেখছেন দেশের কি অবস্থা, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট কতটা ভয়াবহ। আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এই মুহূর্তে দেশ রক্ষায় আপনাদের ভূমিকা রাখা উচিত। এছাড়া ঈদের আগের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। তার আগের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর দিল্লি সফর, সই হতে পারে 14টি চুক্তি ও সমঝোতা স্মারক। রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 জানুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। একইভাবে ভারতে লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর বাংলাদেশ প্রসঙ্গের প্রথম দ্বিপাক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠক থেকে আসবে সম্পর্ককে আরও গভীর করা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষীয় সফর উপলক্ষে শুক্র ও শনিবার নয়াদিল্লিতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী দল। শনিবার সকালে শেখ হাসিনাকে নয়াদিল্লির রাষ্ট্রীয় ভবনে আনুষ্ঠানিক
সংবর্ধনা দেওয়া হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। একই দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে হায়দ্রাবাদ হাউসে যাবেন শেখ হাসিনা। সেখানে দুই নেতা একান্ত বৈঠক করবেন। এছাড়া প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চুক্তি বিনিময়, দুই দেশের নেতাদের প্রেস বিবৃতির আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। সফরের শুরুর দিনে শেখ হাসিনার আবাসস্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। শনিবার বিকেলে ভারতের উপপররাষ্ট্রমন্ত্রী জগদীপ ধনখড়ের সঙ্গেও তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন। উপপররাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ হাসিনা পুনরায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীও তার সফর সঙ্গীরা শুক্রবার দুপুর 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে শনিবার সন্ধ্যা 6টায় ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী দিল্লি সফরে 12 থেকে 14টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এর মধ্যে যেসব চুক্তি বা সমঝোতার মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলোর কয়েকটি আবার নবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর পর্যায়ে বৈঠক সামনে রেখে সফরের বিভিন্ন বিষয়ে চূড়ান্ত করতে দুপক্ষই কাজ করে যাচ্ছে। এবার ঈদের নামাজে ইমামকে বেয়াদব বললেন মিনু। ঈদের নামাজে মোনাজাত নিয়ে বিরক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সোমবার সকালে রাজশাহী হজরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুককে বেয়াদব বলেন তিনি। মুফতি ওমর ফারুক রাজশাহীর সবচাইতে বড় এই ঈদের জামাতে ইমামতি করেছেন। তিনি খুতবার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। খুতবা শেষে অনেকটা লম্বা সময় ধরে দোয়া করেন তিনি। এসব কারণে ইমামের প্রতি বিরক্ত হন রাজশাহীর সাবেক সিটি মেয়র এবং সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। 2 বছর আগেও একই মাঠে ঈদুল আজহা নামাজ আদায় শেষে মিনু ইমামকে ভর্ৎসনা করেছিলেন। সেদিন নামাজ আদায় শেষে মিনু ইমাম মাওলানা মোহাম্মদ সাদাত আলীকে দালাল উল্লেখ করে ভর্ৎসনা করেছিলেন। এবার সেই একই ঈদগাহে আলাদা ইমামকে বলেন বেয়াদব। মিনু ইমামকে উদ্দেশ্য করে বলেন, ধর্মের দোয়া পড়বেন, বিএনপি আওয়ামী লীগের দোয়া পড়বেন না, বেয়াদব সব। এই ঈদগাহে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মাহমুদ হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক শামীম আহমেদও অংশ নিয়েছিলেন। তবে নামাজ শেষে বিএনপির এই নেতার এমন আচরণ তারা খেয়াল করেননি। নামাজ শেষে ঈদগাহে সাংবাদিকরা মিনুর কাছে ওই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নামাজে দোয়া হবে মানুষের কল্যাণের জন্য, দলীয় টান টেনে দোয়া করা ঠিক নয়। ইমামকে বেয়াদব বলায় তিনি বলেছেন, এটা আমি বলতে যাব কেন? যদি বলি তাহলে এটা স্লিপ অফ টান। ইমাম মুফতি মোহাম্মদ ফারুক বলেন, দোয়া সবার জন্য হয়েছে। ঈদের মাঠে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য দোয়া করা হয়। কারোর সমস্যা হলে তিনি চলে যাবেন, এটাই নিয়ম। বন্যায় দিশেহারা মৌলভীবাজার রাজনগরে 1.5 লাখ মানুষ। প্যারালাইজড হয়ে 2 বছর ধরে পঙ্গু জুলেখা বেগম। ছেলে দিনমজুর, বন্যায় বন্ধ হয়ে গেছে কাজ, তাই ঘরে নেই খাবার। সারাদিন তাদের চুলোয় জ্বলেনি আগুন। অসুস্থ মাকে নিয়ে কোথায় যাবে সেই চিন্তায় চোখে অন্ধকার দেখছেন ছেলে নুরুল মিয়া। মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার 8টি ইউনিয়নের অধিকাংশ গ্রামই এখন পানিতে নিমজ্জিত। মনু এবং কুশিয়ারা নদীর পানি বেড়ে 2 দিন ধরে এসব গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে যান চলাচল। বসতঘর ছেড়েছে মানুষ, উঠেছেন আশ্রয় কেন্দ্রে। মৌলভীবাজার জেলার মনু, কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ ছুটছেন স্বজনদের বাড়ি, আবার কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। তবে আশ্রয় কেন্দ্রে এখনো পৌঁছায়নি ত্রাণ, তাই শুকনো চিড়ামুড়ি দিয়েই দিন পার করতে হচ্ছে তাদের। দাউদপুর আশ্রয় কেন্দ্রে আসা রহিমা বেগম বলেন, সাঁতার দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি। আশ্রয় কেন্দ্রে এসে এখন আমরা খাদ্যের অভাবে পড়েছি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিকাল 3টায় মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজের বিপদসীমার 7 সেন্টিমিটার, সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজের বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার কুশিয়ারা নদীর শেরপুর ব্রিজের বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে কুশিয়ারার নদী তীরবর্তী মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিলুর রহমান। রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। যুদ্ধবিমান এবং ড্রোনের সহযোগিতায় গাজা উপত্যকা রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 8 জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। স্থানীয় বাসিন্দারা বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাঙ্ক 5টি এলাকায় প্রবেশ করে।
আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষদের দাবিতে ভারী গোলাবর্ষণ এবং গুলি হয়েছে। প্রায় ৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে হামাস এবং ইসরায়েলকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থকারীরা। এই মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তূপে পরিণত এবং বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নিলেও এখন পর্যন্ত তারা হামাসকে নির্মূল বা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য অর্জন করতে পারেনি। চিকিৎসা কর্মী এবং হামাসের সংবাদ মাধ্যম বলছে, আল মাওয়াসিতে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হতাহতদের খবর খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের কয়েকজন বলেছেন, রাফা শহরের পশ্চিমাংশের অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, রাফাতে কয়েকটি ভয়াবহ রাত যুদ্ধবিমান, ড্রোন এবং ট্যাঙ্ক থেকে ইসরায়েলিরা গোলাবর্ষণ করছেন। মাওয়াসি এলাকায় ঘুমন্ত মানুষের উপর গুলি ও গোলা পড়ছে। এতে অনেকেই নিহত এবং আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সামরিক সংবাদদাতাদের ব্রিফিংয়ের সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন, সাবোরা এবং তেল আল সুলতান এলাকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের। হামাসের সব যোদ্ধা এখনও নিশ্চিহ্ন হয়নি। তাদের পুরোপুরি নির্মূল করতে হবে। এই গতিতে কমবেশি 1 মাস সময় লাগবে।